ম্যাডাম, আমি আজ একটা দুঃস্বপ্ন দেখেছি। আমার একা থাকতে একটু ভয় করছে। আমি একা ঘরে ঘুমাতে ভয় করছে। আপনার ঘরে কি একটু জায়গা হবে? আমি নিজে দরজার কাছে একটা পার্টি বিছিয়ে ঘুমিয়ে থাকব। আমি বললাম, তুমি ভয় পেও না, আমি তো আছি। কিন্তু তার এমন অনুরোধের পিছনে আসল কারণটা কি, আমি ঠিক বুঝতে পারছিলাম না। যাই হোক, সেদিন কাজের ছেলেটি বারান্দায় শুয়েছিল। আর আমি ছিলাম আমার ঘরে, আমার রুমের দরজাটা খোলা ছিল। কারণ কাজের ছেলেটি বলল তার ঘরে সে থাকতে পারবে না, কারণ সে স্বপ্ন দেখে ভয় পেয়েছে। আমি ভেবেছি ও তো আমার নিজের ছেলের বয়সী। কিন্তু আমার ভাবনাটা ছিল ভুল। আমি কাজের ছেলেটিকে বলেছি, তুমি বারান্দায় ঘুমাও, আমি রুমের দরজা খোলা রাখব। আর তোমার খেয়াল রাখব, কিন্তু তুমি ভয় পেলে আমাকে ডাক দিও। কিন্তু আমি রুমের দরজা খোলা রেখে কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতেই পারবো না। কিন্তু সেদিনই তো আসলে কল্পনার জীবনটা একটা বড় বাড়ির চার দেওয়ালের মধ্যে যেন আটকে গিয়েছিল। স্বামী অজয় একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে চাকরি করে। মাসের প্রায় 15 দিনই তাকে অফিস এর কাজে বাইরে থাকতে হয়। এই বিশাল বাড়িতে কল্পনা আর তার অসুস্থ শাশুড়ি ছাড়া আর কেউ নেই। শ্বশুরমশাই গত হয়েছেন অনেক বছর আগে। বাড়ির সমস্ত কাজ, অসুস্থ শাশুড়ির দেখাশোনা, বাজার করা, সবকিছু একা হাতে সামলাতে গিয়ে কল্পনা হাঁপিয়ে উঠছিল। বিশেষ করে বাড়িতে একজন পুরুষ মানুষের অনুপস্থিতি তাকে প্রায় চিন্তায় ফেলত। ছোটখাটো মেরামতির কাজ বা জরুরি প্রয়োজনে দৌড়ঝাঁপ করার মতো কেউ ছিল না। একদিন রাতে অজয় বাড়ি ফিরলে কল্পনা কথাটা তুলে, শোনো, এভাবে আর চলছে না, আমার উপর দিয়ে খুব চাপ যাচ্ছে বাড়িতে। যদি একটা কাজের ছেলে থাকতো যে অন্তত বাজারটা করে দেবে বা বাইরের ছোটখাটো কাজগুলো সামলাবে, তাহলে খুব উপকার হতো। অজয় স্ত্রীর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে বলল, আমিও ভেবেছি বিষয়টা, কিন্তু আজকালকার দিনে একটা বিশ্বাসযোগ্য ছেলে পাওয়া তো প্রায় অসম্ভব। কাকে বিশ্বাস করে বাড়ির ভেতরে ঢুকতে দেব বলো? কল্পনা অনুরোধের সুরে বলল, তুমি একটু চেষ্টা করে দেখো না, তোমার তো কত চেনা জানা মানুষ আছে, হয়তো ভালো কোনো সন্ধান পেয়েও যেতে পারো। অজয় আশ্বাস দিয়ে বলল, আচ্ছা, আমি দেখছি। তুমি যখন এত করে বলছো, আমি আমার বন্ধুদের বলবো। এরপর সপ্তাহখানেক কেটে গেল। কল্পনা প্রায় ভুলে গিয়েছিল ব্যাপারটা। একদিন দুপুরে অজয় বাড়ি ফিরল, কিন্তু একা নয়, তার সাথে প্রায় 18-19 বছরের এক যুবক। ছেলেটার পরনে সাধারণ পোশাক থাকলেও তার চেহারা একটা অদ্ভুত নিষ্পাপ ভাব ছিল। লম্বা ফর্সা, টানাটানা চোখ, প্রথম দর্শনে তাকে কোনোভাবে কাজের ছেলে বলে মনে হচ্ছিল না। কল্পনা অবাকরা অজয়ের দিকে তাকাল। অজয় ইশারায় ছেলেটিকে একটু দূরে দাঁড়াতে বলে কল্পনার কাছে এসে ফিসফিস করে বলল, কি অবাক হলে? তুমি তো বলেছিলে একজন কাজের ছেলে দরকার। কল্পনা অবিশ্বাসের সুরে বলল, এই ছেলে, এ কিন্তু দেখে খুব সরল আর ভদ্র মনে হচ্ছে, একে দিয়ে বাড়ির কাজ হবে তো? অজয় হাসল, ওর বাইরের চেহারা দেখে বিচার করো না, ছেলেটার জীবনটা খুব কষ্টের। আমার এক বন্ধুর ভাতিজা, নাম সিফাত, ছোটবেলায় ওর বাবা মা দুজনেই মারা গেছে। ওর চাচা হামিদ মিয়ার কাছে থাকত, কিন্তু সেই চাচা ওকে দুই চোখে দেখতে পারত না। সারাদিন অনেক বেশি পরিশ্রম করাতো, কিন্তু ঠিকমতো খেতেও দিত না। প্রায় না খেয়ে থাকতে হতো। আমার বন্ধু যখন আমার সমস্যার কথা শুনো, তখন ওই সিফাতের কথা বলল। ছেলেটা খুব সৎ আর পরিশ্রমী। কল্পনা সিফাতের দিকে তাকাল। ছেলেটার চোখে মুখে একটা বিষণ্ণতার ছাপ স্পষ্ট। অজয়ের কথাগুলো শোনার পর তার জন্য মায়া হলো। সে অজয়ের দিকে তাকিয়ে বলল, ওর নাম কি? অজয় কিছু বলার আগেই ছেলেটি নিজে এগিয়ে এসে বিনয়ের সাথে বলল, ম্যাডাম, আমার নাম সিফাত। তার গলার স্বর ছিল শান্ত আর গভীর। কল্পনা জিজ্ঞেস করল, তুমি কি কাজ করতে পারো? সিফাত দ্বিধা না করে উত্তর দিল, আমি রান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, বাজার করা, সব কাজই করতে পারি ম্যাডাম। আমাকে শুধু দুবেলা খেতে দিলেই হবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই আমার। তার কথা শুনে কল্পনা আরও অবাক হলো। এত অল্প বয়সী একটা ছেলে, অথচ তার কথাগুলো কত গোছানো আর পরিণত মনে হচ্ছিল। জীবনের কষ্ট তাকে সময়ের আগেই বড় করে দিয়েছে। অজয় সিফাতের কাঁধে হাত রেখে বলল, আজ থেকে এটাই তোমার বাড়ি। সিফাত মন দিয়ে কাজ করবে, তোমার ম্যাডামকে কোনো অভিযোগের সুযোগ দেবে না। আর যখন যা লাগবে ম্যাডামকে বা আমাকে বলবে, আমরা খেয়াল রাখব। সিফাতের চোখ দুইটা মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল। সে কৃতজ্ঞতার সুরে বলল, জি সাহেব, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আমার সবটা দিয়ে কাজ করব। অজয় বাড়ির পেছনের দিকে বারান্দার সাথে লাগানো একটা ছোট ঘর সিফাতকে দেখিয়ে দিল। বাড়ির মোট 3টা ঘরের একটাই কল্পনা আর অজয় থাকত, অন্যটাই শাশুড়ি। আর এই ছোট ঘরটা এখন থেকে সিফাতের ঠিকানা হলো। কল্পনা নতুন এই সদস্যকে নিয়ে কিছুটা দ্বিধা এবং কিছুটা কৌতূহল নিয়ে নিজের ঘরে চলে গেল।
তার মনে হচ্ছিল এই শান্তশিষ্ট ছেলেটার পেছনে হয়তো আরও কোনো গল্প লুকিয়ে আছে। সিফাত খুব দ্রুতই বাড়ির পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিল। সকালবেলা ঘুম থেকে উঠেই সে ঘরদোর পরিষ্কার করা শুরু করত। তারপর অসুস্থ শাশুড়ির জন্য গরম জল করে দেওয়া, তার ঘরের টুকিটাকি কাজ গুছিয়ে রাখা সবই করত পরম যত্নে। কল্পনার শাশুড়িও ছেলেটাকে খুব পছন্দ করতে শুরু করলেন। তার মুখে প্রায়ই সিফাতের প্রশংসা শোনা যেত। একদিন সকালে কল্পনা রান্নাঘরে চা বানাচ্ছিল। হঠাৎ পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে সে চমকে ঘুরে দাঁড়াল, দেখল সিফাত দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। কল্পনা কিছুটা বিরক্ত হয়ে বলল, কি ব্যাপার, এইভাবে নিঃশব্দে এসে দাঁড়িয়েছ কেন, কিছু বলবে তো? সিফাত মাথা নিচু করে বলল, ম্যাডাম, আপনার আর কষ্ট করতে হবে না। আজ থেকে রান্নার দায়িত্বটা আমাকে দিন। আপনি শুধু বলে দেবেন কি রান্না হবে। কল্পনা অবাক হয়ে বলল, তুমি রান্নাও করতে পারো? সিফাত মৃদু হেসে বলল, জি ম্যাডাম, পারি। চাচির বাড়িতে সব রান্নাই আমাকে করতে হতো। সেদিন সিফাত রান্না করল। দুপুরে অজয় খেতে বসে প্রথম গ্রাস মুখে দিয়েই বলল, বা আজকে রান্নাটা তো অসাধারণ হয়েছে। কে করেছে? কল্পনা মুচকি হেসে বলল, তোমার নতুন কাজের ছেলে। সিফাত অজয় প্রশংসার চোখে সিফাতের দিকে তাকাল, যে তখন খাবার পরিবেশন করছিল। সত্যিই তোমার হাতে জাদু আছে সিফাত, খুব ভালো রান্না হয়েছে। প্রশংসা শুনে সিফাতের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। সে শুধু বলল, ধন্যবাদ সাহেব। এভাবেই দিন কাটতে লাগল। সিফাত যেন বাড়ির একজন সদস্য হয়ে উঠল। তার আচরণ, কথা বলার ধরন এবং কাজের প্রতিনিষ্ঠা দেখে কল্পনার মনের সব দ্বিধা কেটে গিয়েছিল। সে বুঝতে পারছিল অজয় একদম সঠিক মানুষকে বাড়িতে এনেছে। সিফাত শুধু একজন কাজের ছেলেই ছিল না, তার মধ্যে ছিল এক ধরনের গভীরতা যা কল্পনাকে ভাবাত। সে খুব কম কথা বলত, কিন্তু যখন বলত তার প্রতিটি কথায় থাকত পরিপক্কতার ছাপ। কল্পনা মাঝে মাঝে লক্ষ্য করত সিফাত কাজ করতে করতে হঠাৎ উদাস হয়ে যেত, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত, যেন সে গভীর কিছু ভাবছে। কল্পনার জানতে ইচ্ছে করত এই অল্প বয়সে তার মনে এত কিসের যন্ত্রণা, কিন্তু সে কখনোই নিজে থেকে কিছু জিজ্ঞেস করত না, কারণ সে ছেলেটার ব্যক্তিগত হস্তক্ষেপ করতে চায়নি। সিফাত কল্পনার খুব খেয়াল রাখত। কল্পনা কখন চা খাবে, কখন তার কি লাগবে, সবকিছুই তার নখদর্পণে থাকত। কল্পনা অসুস্থ শাশুড়ির সেবা যত্ন নিয়ে যখন ক্লান্ত হয়ে পড়ত, সিফাত এসে বলত, ম্যাডাম, আপনি গিয়ে বিশ্রাম করুন, আমি মায়ের কাছে বসছি। মা ডাক্তার শুনে কল্পনার বুকটা কেমন করে উঠত। সিফাত তার শাশুড়িকে মা বলেই ডাকত। এই ছেলেটার ভেতরে স্নেহ, মমতার, শ্রদ্ধাবোধের কোনো কমতি ছিল না। কল্পনার মনে হতে লাগল সিফাত শুধু এই বাড়ির কাজের ছেলেই নয়, তার চেয়েও বেশি কিছু। সে যেন এই শূন্য বাড়ির একটা অবলম্বন হয়ে উঠছে। কিন্তু মনের কোনো এখন একটা অজানা আশঙ্কাও কাজ করত। এত ভালো মানুষ কি সত্যি হয়, নাকি এই ভালো মানুষের আড়ালে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? দিনগুলো বেশ শান্তিতেই কাটছিল। অজয় আবার অফিসের কাজে এক সপ্তাহের জন্য ঢাকার বাইরে গেল। যাওয়ার আগে সে সিফাতকে বিশেষভাবে বলে গেল, বাড়ির দিকে খেয়াল রাখতে। প্রথম 2 দিন কোনো সমস্যা ছাড়াই কেটে গেল। তৃতীয় দিন রাতে খাওয়ার পর কল্পনা তার ঘরে শুতে গেল। শাশুড়ি আগেই ঘুমিয়ে পড়েছিলেন। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিনি পোকার ডাক শোনা যাচ্ছে। কল্পনার কিছুতেই ঘুম আসছিল না। অজয়ের জন্য মনটা কেমন করছিল। রাত তখন প্রায় 2টা বাজে। হঠাৎ কল্পনার ঘরের দরজায় মৃদু টোকা পড়ার শব্দ হলো। এত রাতে কে হতে পারে? কল্পনার বুকটা ধক করে উঠল। তো বাড়িতে নেই, তাহলে কে? ভয়ে ভয়ে সে বিছানা থেকে নামল। দরজার কাছে গিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে সিফাতের গলা ভেসে এলো, ম্যাডাম, আমি সিফাত, দয়া করে দরজাটা একটু খুলুন। কল্পনা আরও অবাক হল, এত রাতে সিফাতের কি দরকার? সে কিছুটা দ্বিধা নিয়ে দরজাটা সামান্য খুল। আবছা আলো দেখল সিফাতের মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কি হয়েছে সিফাত, এত রাতে তুমি এখানে? সব ঠিক আছে তো? কল্পনার গলার স্বরে উদ্বেগ ঝরে পড়ল। সিফাত কাঁপা কাঁপা বলায় বলল, ম্যাডাম, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, আমার খুব ভয় করছে। আমি ওই ঘরে একা থাকতে পারছি না। কল্পনা বুঝতে পারছিল না কি বলবে। একটা 18-19 বছরের ছেলে স্বপ্ন দেখে ভয় পেয়েছে। এটা শুনে তার হাসিও পেল, আবার মায়াও হলো। সে বলল, কি স্বপ্ন দেখেছ? আমি বলতে পারবো না ম্যাডাম, কিন্তু আমার বুকটা এখনও কাঁপছে, কিছুতেই ঘুম আসছে না। সিফাতের গলার স্বর অসহায় শোনাচ্ছিল। একটু থেমে সে আবার বলল, ম্যাডাম, আপনি তো আমার বড় বোনের মতো। আর যদি আপনার নিজের ভাইয়ের এমন অবস্থা হতো, আপনি কি তাকে একা ফেলে রাখতেন? আমি আপনার কাছে আর কিছু চাই না ম্যাডাম, আমি আপনার ঘরের দরজার বাইরে বারান্দাতেই থাকছি। আমার শুধু মনে হচ্ছে আপনার কাছাকাছি থাকলে আমার ভয়টা কমবে, আমি নিশ্চিন্তে ঘুমাতে পারব। সিফাতের কাতর অনুরোধ আর তার চোখের আকুতি দেখে কল্পনার মন গলে গেল।
সে ভাবল আহারে ছেলেটা এতিম, হয়তো ছোটবেলার কোনো ভয়ঙ্কর স্মৃতি তাকে তাড়া করে, ভেড়ে স্বপ্ন দেখে ভয় পেতেই পারে। সে দরজাটা পুরোটা খুলে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ভেতরে এসো, এত ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আছি। কল্পনা বলল, আমি দরজা খোলা রাখছি, তুমি বারান্দায় শুয়ে পড়ো। তারপর সিফাত ঘরের বারান্দায় বিছানা পেতে শুয়ে পড়ল। তারপর ম্যাডাম ঘরের ভিতরে শুয়ে পড়ল আর সিফাত বারান্দায় শুয়েছিল। ঘরের দরজাটা খোলা ছিল, কারণ সিফাত ভয় পাবে বলে। ঘরটা সম্পূর্ণ অন্ধকার না করে একটা ডিম লাইট জ্বালিয়ে রাখল। কিছুক্ষণ পর কল্পনা সিফাতকে জিজ্ঞেস করল, আচ্ছা সিফাত, তুমি ঠিক কি স্বপ্ন দেখেছিলে, আমাকে বলা যায়? সিফাত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ম্যাডাম, স্বপ্নটা আমি আপনাকে বলতে পারব না। যদি কিছু মনে না করেন, আমি আপনাকে অন্য একটা কথা বলতে চাই। কল্পনা কৌতূহলী হয়ে বলল, কি কথা? কিন্তু সিফাত আর কোনো উত্তর দিল না। কল্পনা ভাবল হয়তো সে ঘুমিয়ে পড়েছে। সেও আর কথা না বাড়িয়ে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু তার মনে একটা খটকা লেগে রইল, ছেলেটা কি এমন স্বপ্ন দেখল যা বলাও যায় না? আর সেই বা কি এমন কথা বলতে চাইল? সকালে ঘুম ভাঙার পর কল্পনা দেখল সিফাত ঘরে নেই, মেঝেতে বিছানাটাও পরিপাটি করে গোছানো। সে ঘর থেকে বেরিয়ে দেখল সিফাত এর মধ্যেই বাড়ির সব কাজ শুরু করে দিয়েছে। উঠোনের এক পাশে বসে সে দেখছি পাতিল পরিষ্কার করছে। রাতের সেই ভীত অসহায় ছেলেটার সাথে সকালেরই কর্মঠ ছেলেটার কোনো মিল নেই। কল্পনাকে দেখে সে উঠে দাঁড়িয়ে মৃদু হাসল। কল্পনার মনে হলো ছেলেটা সত্যি খুব অদ্ভুত। রাতে সে এমন আচরণ করেছিল যেন দুনিয়ার সব তাকে জাপটে ধরে আছে। আর এখন সে একেবারে স্বাভাবিক। কল্পনা রান্নাঘরে যেতে যেতে ভাবল, পরে একসময় ওকে স্বপ্নের ব্যাপারে জিজ্ঞেস করতে হবে। সকালের নাস্তা বানানোর সময় সিফাতি সে আবার সাহায্যের জন্য দাঁড়াল। কল্পনা তাকে বলল, আমার সাহায্য লাগবে না, তুমি বরং মায়ের ঘরের কাজগুলো সেরে এসো। সিফাত কোনো কথা না বলে চলে গেল। তার এই কল্পনাকে মুগ্ধ করত। সে কখনো কোনো কাজের জন্য না বলতো না। কিছুক্ষণ পর কল্পনার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অজয়ের নাম দেখে সে হাসি মুখে ফোনটা রিসিভ করল। হ্যালো। ওপাশ থেকে অজয় বলল, শোনো, একটা জরুরি খবর আছে। আমি আজকেও ফিরতে পারছি না। কাল আমাদের এখানে একটা বড় মিটিং পড়েছে। সম্ভবত কাল রাত হয়ে যাবে ফিরতে। কল্পনার মনটা খারাপ হয়ে গেল। সে কি আরও একদিন? হ্যাঁ, কিছু করার নেই। তুমি সাবধানে থেকো, আর সিফাতকে বলো বাড়ির দিকে ভালো করে নজর রাখতে, সে তো আছে, তাই আমার চিন্তা একটু কম। কল্পনা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো। ফোনটা রেখে কল্পনার মনটা আরও বিষণ্ণ হয়ে গেল। আরও একটা রাত একা থাকতে হবে। দুপুরবেলা সিফাত বাজার করতে গেল। বাজার থেকে ফিরে দেখল কল্পনা রান্নাঘরে দুপুরে রান্না করছে। সে দ্রুত হাত মুখ ধুয়ে এসে বলল, ম্যাডাম, আপনি কেন কষ্ট করছেন? আমাকে বললেই তো পারতেন। কল্পনা বলল, সারাদিন তো তুমিই সব করছো, তাই ভাবলাম আজকের রান্নাটা আমিই করি, যাও তুমি একটু বিশ্রাম নাও। সিফাত হেসে বলল, না ম্যাডাম, আপনাদের জন্য কাজ করলে আমার ভালো লাগে। এই পরিবারে আসার পর আমি যেন একটা নতুন ঠিকানা খুঁজে পেয়েছি, আমার আর বিশ্রাম লাগবে না। তার কথাগুলো কল্পনা হৃদয়ে গিয়ে লাগলো। একটা এতিম ছেলে, যার নিজের বলতে কেউ নেই, সে এই বাড়িটাকে, এই বাড়ির মানুষগুলোকে কতটা আপন করে নিয়েছে। কল্পনার তার জন্য খুব মায়া হলো। সারাটা দিন ভালোভাবেই কেটে গেল। সিফাত নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল, আর কল্পনা তার শাশুড়ির দেখাশোনা আর বই পড়ে সময় কাটাল। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে গতরাতের ঘটনাটা আবার তার মনে পড়তে শুরু করল। সিফাতের সেই ভীত মুখ, তার সেই অদ্ভুত অনুরোধ, সবকিছু কল্পনার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগল। তার মনে একটা সূক্ষ্ম সন্দেহের বীজও উকি দিতে শুরু করল। ছেলেটা কি সত্যিই ভয় পেয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? কল্পনা মন থেকে এসব চিন্তা দূর করার চেষ্টা করল, কিন্তু পারল না। সে ঠিক করল, আজ রাতে যদি এমন কিছু আবার ঘটে, তাহলে সে সিফাতের সাথে সরাসরি কথা বলবে। রাত বাড়ার সাথে সাথে কল্পনার মনের ভেতর অস্থিরতাও বাড়তে লাগল। সে নিজের ঘরের দরজাটা ভেতর থেকে খুব ভালোভাবে বন্ধ করে দিল। গত রাতের মতো আজও তার ঘুম আসছিল না। সে কান পেতে বাইরের করিডোরের শব্দ শোনার চেষ্টা করছিল। সময় গড়িয়ে চল। একটা 12টা, একটা কোনো সার শব্দ নেই। কল্পনা ভাবল হয়তো সে অযথাই চিন্তা করছে। গতরাতে ছেলেটা সত্যি ভয় পেয়েছিল, আজ আর তেমন কিছু হবে না, এই ভেবে সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে ঠিক রাত 2টোর সময় দরজায় আবার সেই মৃদু টোকার শব্দ হলো। এবার কল্পনার শরীরটা ভয়ে নয়, বরং একটা অজানা রাগে শক্ত হয়ে গেল। সে নিশ্চিত ছিল এটা সিফাত ছাড়া আর কেউ নয়। তার মনের সব সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হলো। ছেলেটার উদ্দেশ্য ভালো নয়, সেই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছে। অজয় বাড়িতে নেই, এই সুযোগে সে প্রতিদিন রাতের স্বপ্নের বাহানা করে তার ঘরে আসতে চাইছে।
কল্পনা বিছানা থেকে না নেমেই কিছুটা জলে বলল, কে বাইরে থেকে সিফাতের সেই পরিচিত গলা, ম্যাডাম আমি সিফাত। এবার কল্পনার গলার স্বর কঠিন হয়ে গেল। সে জানালার কাছে গিয়ে পর্দাটা সামান্য সরিয়ে বাইরে তাকাল। সিফাত আগের রাতের মতোই অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে, আজও কি স্বপ্ন দেখেছ? কল্পনার কণ্ঠে ছিল স্পষ্ট বিদ্রূপ। সিফাত মাথা নেড়ে বলল, হ্যাঁ ম্যাডাম, আজও আমি খুব ভয় পেয়েছি। দয়া করে দরজাটা খুলুন। কল্পনার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে কঠোর স্বরে বলল, শোনো সিফাত, প্রতিদিন এভাবে ভয় পড়ার কারণ দেখি আমার ঘরের কাছে আসাটা ঠিক নয়। তোমার আসল উদ্দেশ্যটা কি? আমি তোমাকে সরল আর ভালো ছেলে ভেবেছিলাম, কিন্তু তুমি তো অন্য মতো লোভে আছো। সিফাত যেন আকাশ থেকে পড়ল। সে হতভম্ব হয়ে বলল, ম্যাডাম আপনি এসব কি বলছেন? আমি কোনো মতলবে আসিনি, আমি সত্যি। কল্পনা তাকে কথা শেষ করতে না দিয়ে বলল, চুপ করো, একটা কথাও বলবে না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি নিজের ঘরে ফিরে যাও। আর যদি পরের বার আমার ঘরের আশেপাশে তোমাকে দেখি, তাহলে আমি সাহেবকে বলে তোমাকে বাড়ি থেকে বের করে দেব। কল্পনার কথাগুলো যেন তীরের মতো সিফাতের বুকে বিঁধল। তার ভরসা মুখটা অপমানে আর কষ্টের লাল হয়ে গেল। তার চোখ দুইটা ছলছল করে উঠল। সে আর একটাও কথা বলল না। মাথা নিচু করে নিঃশব্দে নিজের ঘরের দিকে চলে গেল। তার চলে যাওয়ার পথের দিকে তাকে কল্পনার মনে হলো সে কি একটু বেশি কঠোর হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তার মন আবার শক্ত হয়ে গেল। সে ভাবল, যা করেছি ঠিকই করেছি। এই ধরনের ছেলেদেরকে শুরুতেই শাসন না করলে তারা মাথায় উঠে বসে। নিজের বিছানায় ফিরে এসো। কল্পনা শান্ত হতে পারল না। তার মনের ভেতরে একটা ঝড় বয়ে যাচ্ছিল। একদিকে সিফাতের প্রতি তার অবিশ্বাস আর ঘৃণা, অন্যদিকে তার সেই কষ্ট পাওয়া মুখটা মনে পড়ায় এক ধরনের অপরাধবোধ। সে সুরাত এর দুচকের পাতা এক করতে পারল না। সকালবেলা ঘুম থেকে উঠে কল্পনার মাথাটা খুব ভার হয়েছিল। রাতের ঘটনাপ্রবাহ তাকে মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছিল। সে ঘর থেকে বেরিয়ে দেখল বাড়িটা অস্বাভাবিক রকমের শান্ত। প্রতিদিন এই সময় সিফাত কাজ শুরু করে দেয়া, কিন্তু আজ তার কোনো সাড়া শব্দ নেই। কল্পনা সিফাতের ঘরের দিকে এগিয়ে গেল। দরজাটা খোলা। সেই উকি দিয়ে দেখল সিফাত তার সামান্য কিছু কাপড় চোপড় একটা পুরনো ব্যাগে গোছাচ্ছে। দৃশ্যটা দেখে কল্পনার বুকটা ছেদ করে উঠল। সে কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে? কল্পনা ঘরে ঢুকে বলল, এসব কি হচ্ছে সিফাত? তুমি ব্যাগ বোঝাচ্ছ কেন? সিফাত তার দিকে না তাকিয়ে শান্ত কিন্তু ভাঙা গলায় বললেন, চলে যাচ্ছি ম্যাডাম। চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? জানি না, কিন্তু এই বাড়িতে আর থাকব না। কল্পনার রাগ হলো, কেন থাকবে না? আমি তোমাকে রাতে বকা দিয়েছি বলে অন্যায় করলে তো বকা শুনতেই হবে। এবার সিফাত তার দিকে মুখ ফেরালো। তার চোখ দুইটা লাল, মনে হচ্ছে সারারাত কেঁদেছে। সে বলল, আপনি আমাকে ভুল বুঝেছেন ম্যাডাম। এই বাড়িতে আসার পর আমি আপনাদের অনেক স্নেহ, অনেক ভালোবাসা পেয়েছি। আমি কোনোদিন এই ঋণ শোধ করতে পারব না। কিন্তু গতরাতে আমি বুঝতে পেরেছি আপনার মনে আমাকে নিয়ে একটা সন্দেহ ঢুকে গেছে। যেখানে বিশ্বাসই নেই সেখানে থেকে আর কি লাভ? আমি আপনাদের বোঝা হয়ে থাকতে চাই না। তার কথাগুলো কল্পনার মনে গিয়ে আঘাত করল। ছেলেদের কণ্ঠে এত অভিমান, এত কষ্ট। কল্পনার মনটা হঠাৎ করেই নরম হয়ে গেল। সে বলল, কেন তুমি চলে যাচ্ছ? আমি তোমাকে রাতে বলেছি যে তুমি তোমার রুম এ ঘুমো, শুধু এই কারণে? সিফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না ম্যাডাম, কারণটা শুধু এটা নয়। কারণটা হলো আপনার অবিশ্বাস। আমি যদি আপনার নিজের ভাই হতাম, তাহলে কি আপনি আমাকে এভাবে একা ফেলে রাখতেন? আপনি একবারও আমার কথাটা বিশ্বাস করার চেষ্টা করেননি। তার প্রতিটি কথা কল্পনার বিবেককে দর্শন করছিল। সে বুঝতে পারছিল কোথাও একটা বড় ভুল হচ্ছে। হয়তো সে ছেলেটাকে সত্যিই ভুল বুঝেছে। শিপাতার ব্যাগটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, যাওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম ম্যাডাম। সেই কথাটা আজ বলে যাই। কল্পনা অধীর আগ্রহে বলল, কি কথা? শিফার দরজার কাছে দাঁড়িয়ে কল্পনার চোখের দিকে সরাসরি তাকাল। তার দৃষ্টিতে ছিল গভীর বিষণ্ণতা আর সততা। সে বলতে শুরু করল, আপনি জানেন ম্যাডাম। শিফাত বলতে লাগল, ম্যাডাম, আমার যখন 5 বছর বয়স তখন আমার মা মারা যায়। ঠিক তার 1 বছর পর বাবাও চলে যায়। আমি মা বাবার ভালোবাসা কি তা বোঝার সুযোগই পাইনি। চাচার বাড়িতে থেকেছি ঠিকই, কিন্তু এক ফোঁটা স্নেহ পাইনি। এই বাড়িতে আসার পর আপনার আর সাহেব আর আচরণে আমি প্রথমবার অনুভব করেছি যে পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। আমি আপনাকে সব সময় আমার নিজের বড় বোনের চোখেই দেখেছি। কথাগুলো বলতে বলতে শিফাতের গলা ধরে আসছিল। সে নিজেকে সামলে নিয়ে আবার বলল, আপনি জানতে চেয়েছিলেন আমি রাতে কি স্বপ্ন দেখেছিলাম, তাই না? আমি সেদিন আপনাকে বলতে পারিনি, কারণ আমি ভয় পেয়েছিলাম আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। আমার ভয়টাই সত্যি হলো। কলকুমদা স্তব্ধ হয়ে তার কথা শুনছিল। তার বুকের ভেতরটা ধড়ফড় করছিল।
সিফাত বলল, প্রথম যেদিন রাতে আমি আপনার দরজায় কনক করেছিলাম সেদিন আমি স্বপ্নে দেখেছিলাম কয়েকজন মুখোশধারী লোক আমাদের বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢুকছে। তারা সোজা আপনার ঘরের দিকে আসছিল। তারা আমাদের বাড়িতে ঢুকে সবকিছু লুট করার চেষ্টা করছে এবং আপনার ঘরের দিকে এগোচ্ছে। আমি চিৎকার করার চেষ্টা করছিলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এই দৃশ্য দেখে আমার ঘুম ভেঙে যায়। আমার সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল, বুকটা ভয়ে কাঁপছিল। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ি। সিফাত থামল, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে চোখ মুছে আবার বলল, আমি জানি এটা শুধু একটা স্বপ্ন ছিল, কিন্তু আমার মন মানছিল না। আমার শুধু মনে হচ্ছিল আপনার যদি কোনো বিপদ হয়। আমি মাকে হারিয়েছি। আমি জানি হারানোর কষ্ট কতটা। তাই আমি আপনাকে হারাতে চাইনি। আমার মনে হয়েছিল আমি যদি আপনার ঘরের বাইরে বা ভেতরে থাকি তাহলে অন্তত আপনাকে রক্ষা করতে পারব। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। ম্যাডাম, বিশ্বাস করুন, আমার মনে আর কোনো পাপ ছিল না। দ্বিতীয় রাতের কথা উল্লেখ করে সে বলল, পরের রাতেও আমি ঠিক একই রকম স্বপ্ন দেখি। আমার মনে হচ্ছিল এটা হয়তো কোনো অশুভ কিছুর ইঙ্গিত। তাই আমি আবার আপনার কাছে ছুটে গিয়েছিলাম। শুধু আপনার নিরাপত্তার কথা ভেবে আমি আপনাকে ভয় দেখাতে যাইনি। তাই স্বপ্নের কথাটা পুরোটা বলিনি। কিন্তু আপনি আমাকে ভুল বুঝলেন। সিফাতের কথাগুলো শুনে কল্পনার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে বাক্যরুদ্ধ হয়ে গেল। এসে কি শুনছে? যে ছেলেটাকে সে এত খারাপ ভেবেছে, নোংরা সন্দেহ করেছে, সেই ছেলেটা শুধু তাকে রক্ষা করার জন্য এত কিছু করেছে। তার প্রতি ছেলেটার এত শ্রদ্ধা, এত মমতা, আর সে কিনা তাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছিল। নিজের প্রতি তীব্র ঘৃণাল আর অনুশোচনায় কল্পনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করল। সে বুঝতে পারল সে কত বড় একটা অন্যায় করে ফেলেছে। কল্পনার আর বুঝতে বাকি রইল না যে সে কত বড় ভুল করেছে। সিফাতের প্রতি তার সমস্ত রাগ, ঘৃণা, সন্দেহ মুহূর্তে গলে গিয়ে করুণা, স্নেহ আর অনুশোচনায় পরিণত হল। সে নিজেও একজন নিঃসন্তান নারী। বিয়ের 5 বছর হয়ে গেলেও তার কোল জুড়ে কোনো সন্তান আসেনি। মা হওয়ার আকুলতা তাকে প্রতিদিন ভেতর থেকে কুরে কুরে খায়। সিফাতের দিকে তাকিয়ে তার মনে হলো এই তো তার সন্তান, যে তার নিরাপত্তার জন্য এতটা চিন্তিত, যার মনে তার জন্যে এত ভালোবাসা, সে তো তার ছেলেই হতে পারে। কল্পনা কান্নায় ভেঙে পড়ল। সে দৌড়ে গিয়ে সিফাতের কাছে গিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস সিফাত। আমি তোকে ভুল বুঝেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সিফাত অবাক হয়ে কল্পনার দিকে তাকাল। ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না? কল্পনা কাঁদতে কাঁদতে বলল, তুই আর আমাকে ম্যাডাম বলে ডাকবি না, আমাকে মা বলে ডাকবি। তুই আর কোথাও যাবি না। আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি। তুই আমার ছেলে। সিফাত অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে জলের ধারা নামল। জীবনে প্রথমবারের মতো সে কারো কাছ থেকে মা ডাক শোনার অধিকার পেল। কল্পনা তার কাছে গিয়ে বলল, তুই আমার কথা এত ভেবেছিস, আমাকে বোনের মতো দেখেছিস, আর আমি তোকে সন্দেহ করেছি। তুই চলে গেলে এই বাড়িটা আবার আগের মতো শূন্য হয়ে যাবে। আমি তোকে হারাতে চাই না। তুই আমাকে ভুল বুঝিস না। বাবা, সিফাতের সব অভিমান, সব কষ্ট যেন এক মুহূর্তে ধুয়ে মুছে গেল। সেও কল্পনাকে ধরে শিশুর মতো কাঁদতে লাগল। কিছুক্ষণ পর অজয় বাহি ফিরল। ঘরের পরিবেশ দেখে সে কিছুটা অবাক হল। কল্পনা তাকে সব ঘটনা খুলে বলল। সব শুনে অজয়ের চোখও ভিজে উঠল। সে সিফাতের কাঁধে হাত রেখে বলল, তুমি আমাদের চোখ খুলে দিয়েছ সিফাত। আমরা তোমাকে পেয়ে সত্যিই ভাগ্যবান। পরের দিন কল্পনা তার কথা রাখল। সে সিফাতকে শহরের একটা ভালো স্কুলে ভর্তি করে দিল। সিফা তখন আর কাজের ছেলে নয়, সে এখনই বাড়িরই ছেলে। সে পড়াশোনা করে আর বাকি সময় বাড়ির কাজে কল্পনাকে সাহায্য করে। তাদের ছোট্ট পরিবারটা এখন স্নেহ, বিশ্বাস আর ভালোবাসা পরিপূর্ণ। কল্পনার আর কোনোদিনও মনে হয়নি যে সে নিঃসন্তান সিফাতকে পেয়ে তার জীবনটা কানায় কানায় ভরে উঠেছে। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সহানুভূতি, বিশ্বাস এবং পারিবারিক বন্ধনের মূল্য অনেক বেশি। শুধু বাইরের আচরণ দেখে কাউকে বিচার করা উচিত নয়। অসহায়দের প্রতি দয়া ও ভালোবাসা দেখালে আমরা নিজের জীবনকেই আরও সমৃদ্ধ করতে পারি এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে সম্পর্কগুলোকে আরও মজবুত করতে পারি। প্রতিটি মানুষের ভেতরেই একটা ভালো সত্তা লুকিয়ে থাকে। আমাদের শুধু সেটাকে চিনে নিতে হয়। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।